হাইড্রা নিয়ে আমরা কথাবার্তা বলার চেষ্টা করি। দেখো হাইড্রার প্রকৃত আবিষ্কারক হচ্ছে কে বলতো? অ্যাব্রাহাম ট্রেমলে। ক্যারোলাস লিনিয়াস নামকারক হচ্ছে কে? ক্যারোলাস লিনিয়াস। আর পুনরুৎপত্তি ক্ষমতার আবিষ্কারক হচ্ছে কি? ট্রেমলে। তার মানে হচ্ছে হাইড্রার আবিষ্কারক ও ট্রেমলে, পুনরুৎপত্তি ক্ষমতার আবিষ্কারক ও ট্রেমলে, আর নামকারকটা হচ্ছে কি বলতো? ক্যারোলাস লিনিয়াস। তারপরে দেখো গ্রিক রূপকথা 9 মাথাওয়ালা ড্রাগনের নাম অনুসারে হাইড্রার নামকরণ করা হয়। হাইড্রার বৈশিষ্ট্য মুক্তজীবী, মাংসাশী, মিঠা পানির প্রাণী, পুনরুৎপত্তি ক্ষমতা প্রচন্ড। মেসোগ্লিয়া নেই, সরি মেসোডার্ম নেই। মেসোডার্মের পরিবর্তে কি আছে বলতো? মেসোগ্লিয়া আছে। মেসোডার্ম নেই, মেসোডার্মের পরিবর্তে কি আছে বলতো? মেসোগ্লিয়া আছে। আর যদি আমরা দেখি কিংডম এনিমেলিয়া, ফাইলাম নিডারিয়া, ক্লাস হচ্ছে হাইড্রোজোয়া। ক্লাস হচ্ছে কি বলতো? হাইড্রোজোয়া। এইটুকু ইনফরমেশন এখান থেকে মনে রাখবা, এখানে বোঝানোর মতো কিছু নাই। গদবাদা লাইন। আগামীকাল থেকে তোমাদের ক্লাস বন্ধ থাকবে, ঠিক আছে? যেদিন উপস্থিতি বাড়বে সেদিন ক্লাস হবে। ওকে, এরপরে দেখো বাংলাদেশে প্রাপ্ত হাইড্রার কয়েকটি প্রজাতি ও হচ্ছে এদের বর্ণ। বাংলাদেশে হচ্ছে হাইড্রার বেসিক্যালি 4টি প্রজাতি পাওয়া যায়। দেখো কি আছে? হাইড্রা ভিরিডিসমা, এটার আরো 2টা সায়েন্টিফিক নেম আছে। ক্লোরো হাইড্রা ভিরিডিসমা বা হাইড্রা ভিরিডিস, হাইড্রা ভালগারিস, এটা বাংলাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায়। তাহলে বাংলাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে কোনটা বলতো? হাইড্রা ভালগারিস। তারপর হচ্ছে হাইড্রা গ্যাঙ্গেটিকা, তারপর হচ্ছে পেলমাট্রো হাইড্রা ওরিগ্যাকটিস, এটা আবার হাইড্রা ফুস্কা নামে পরিচিত। কোর্সিকার সংখ্যা খেয়াল করো, এই 3টাই হচ্ছে 6 দিয়ে শুরু, ঠিক আছে? কোর্সিকার সংখ্যা হচ্ছে 3টা 6 দিয়ে শুরু। এমডি আহসান আবিদ 245 টাও কম। লাস্ট ইয়ারে কতজন ক্লাস করছে জানো? 1200 থেকে 1300 জন ক্লাস করতো প্রত্যেকটা ক্লাস লাস্ট ইয়ারে। লাস্ট ইয়ারের কেউ আসস? লাস্ট ইয়ারের কেউ থাকলে ওদের একটু বলতো যে কতজন ক্লাস করছে লাস্ট ইয়ারে। ওকে, তোমাদের প্রথম ক্লাসই তো 400 প্লাস ছিল। ক্রিকেট লাভার, কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য পেতে ভিজিট করুন। আর বোনাস হিসেবে থাকছে ফ্রি এক্সাম ব্যাচ। ফাইজলামি করতে আসছো? থাপ ব্র্যাক আনের ফর্দা পাঠাই দেবো। শালা বেয়াদব গুলো জানি কোথাকার, লজ্জা করে না? আরেক পেজে আইসা বেটা হচ্ছে নিজের প্রচারণা চালাস, লজ্জা করে না? আরেকজনের পেজে আইসা নিজের গ্রুপের প্রচারণা চালাস, বেয়াদব গুলা জানি কোথাকার। আরেকজনের পেজে এসে তো নিজের প্রচারণা চালাবে কেন? নিজে একটা পেজ খোল, নিজে একটা পেজ খুলে সেখানে নিজের প্রচারণা চালা, বদমাশ গুলা। ওই দেখো কমেন্ট করতেছে জান্নাতুল ফেরদৌস জ্যোতি কমেন্ট করছে লাস্টে মশিউর মুবিন ক্লাস করছে। গতবার এককে সারা ক্লাসই করানো হয়নি। ওকে, যাই হোক, চলো আমরা পড়ায় চলে যাই। এইগুলার এই যে যেগুলা এই কাজগুলা করে, যে এই যে বিভিন্ন পেজে যায় হচ্ছে লিঙ্ক শেয়ার করতে বেড়ায়, এগুলো হচ্ছে শয়তান। এদের ক্রোমোজোম নাম্বার হচ্ছে 64। মানুষের ক্রোমোজোম 46 না, আর শয়তানের ক্রোমোজোম হচ্ছে 64। এগুলার ক্রোমোজোম হচ্ছে 64। এগুলার ক্রোমোজোম হচ্ছে 64। এগুলার ক্রোমোজোম হচ্ছে 64। আচ্ছা যাই হোক, আমরা চলো ক্লাসে যাই। তারপরে দেখো হাইড্রা ভিরিডিসমা, এটা হচ্ছে সবুজ বর্ণ, বুঝতে পারছো? সবুজ বর্ণ। তোদের মধ্যে যারা পড়াশোনা করস না, খালি টাঙ্কি মেরে বেড়াস, ঘুরে ফিরে বেড়াস, তোদের ক্রোমোজোম 64। তোরাও শয়তান, তোদের ক্রোমোজোম 46 না। তারপরে দেখো উভলিঙ্গিক, এই প্রশ্নটা পরীক্ষা আসতে পারে যে কোন হাইড্রাটা উভলিঙ্গিক। হাইড্রা ভালগারিস, সাদা আর গোলাপি বর্ণের, বাদামি বর্ণের। এগুলো জাস্ট একটু হচ্ছে রিডিং দিবা, বুঝতে পারছো? এটা হচ্ছে একটু রিডিং দিবা। ওকে, এরপরে দেখো যে হাইড্রার এর পরের টপিকস হচ্ছে, আমরা চলে যাই এর পরের টপিকসে। দেখো কি আছে যে হাইড্রার বাহ্যিক গঠন। বাহ্যিক গঠনটা লাগবে। হাইড্রার বাহ্যিক গঠনটা নিয়ে যদি হচ্ছে আমরা একটু কথাবার্তা বলার চেষ্টা করি, যে দেখো হাইড্রার বাহ্যিক গঠন, ওই ছবিটার দিকে খেয়াল করো। হাইড্রার বাহ্যিক গঠনের 3টা অংশ, ঠিক আছে? একটা হচ্ছে হাইপোস্টাম, কি বলছি বলতো? হাইপোস্টাম। আরেকটা হচ্ছে দেহকাণ্ড, আরেকটা হচ্ছে পদতল বা হচ্ছে পাদচাকতি, ঠিক আছে? এইটা পদতল বা পাদচাকতি। আর এছাড়া বাকি যে অংশগুলো থাকে তাদেরকে বলা হয় হচ্ছে দেহকাণ্ড। তো আমরা হাইপোস্টাম নিয়ে পড়ি। দেখো এই যে এই জায়গাটা হচ্ছে হাইপোস্টাম। এই হাইপোস্টামে হচ্ছে মুখ ছিদ্র ধারণ করে। তার মানে হাইপোস্টামে কি কোন ছিদ্র ধারণ করে? মুখ ছিদ্র ধারণ করে। আর পদতল বা হচ্ছে পাদচাকতি, যেটা এখান থেকে তোমরা জানো যে হচ্ছে বুদবুদ সৃষ্টি করে হাইড্রাকে ভাসিয়ে রাখে, কোনো একটা তলের সাথে হাইড্রাকে আটকিয়ে রাখে, কোনো একটা তলের সাথে হাইড্রাকে কি করে বলতো? আটকিয়ে রাখে, ঠিক আছে? এই কাজগুলো করে হচ্ছে কে বলতো?
পাদচাকতি। এই কাজগুলো করে হচ্ছে পাদচাকতি। তাহলে দেহকাণ্ডের মধ্যে আসলে কি কি থাকে? দেহকাণ্ডের মধ্যে থাকে এই যে কোর্শিকা থাকে, শুক্রাশয় ডিম্বাশয় থাকে, আর হচ্ছে কি মুকুল থাকে। এই তিনটা জিনিস নিয়ে হচ্ছে দেহকাণ্ড। তাহলে দেহকাণ্ডের হচ্ছে মধ্যে কে কে থাকতেছে? কোর্শিকা, তারপর হচ্ছে শুক্রাশয় ডিম্বাশয়, আর হচ্ছে মুকুল। আমরা কোর্শিকা গুলো নিয়ে পড়ার চেষ্টা করি। 6 থেকে 10টি কোর্শিকা থাকে। এই কোর্শিকা গুলোতে সবচেয়ে বেশি পরিমাণে নেমাটোসিস্ট ব্যাটারি থাকে। কোর্শিকা গুলোতে সবচেয়ে বেশি পরিমাণে নেমাটোসিস্ট ব্যাটারি থাকে। ঠিক আছে, কোর্শিকা গুলোতে সবচেয়ে বেশি পরিমাণে নেমাটোসিস্ট ব্যাটারি থাকে। তারপরে দেখো হচ্ছে তোমার আমরা শুক্রাশয় এবং ডিম্বাশয় নিয়ে যদি পড়ি, শুক্রাশয় গুলো কোণাকার, দেখেই বোঝা যাচ্ছে কোণাকার। ডিম্বাশয় গুলো হচ্ছে গোলাকার। আর মুকুল হচ্ছে হাইড্রার একটা স্বাভাবিক অযৌন জনন প্রক্রিয়া। ঠিক আছে, স্বাভাবিক অযৌন জনন প্রক্রিয়া। মুকুল হচ্ছে স্বাভাবিক অযৌন জনন প্রক্রিয়া। যদিও আমরা জননে গিয়ে পড়বো, স্বাভাবিক অযৌন জনন প্রক্রিয়া হাইড্রার হচ্ছে মুকুল সৃষ্টি বেসিক্যালি গ্রীষ্মকালে। মনে রাখবা, আম গাছের মুকুল আসে গ্রীষ্মকালে, সেম ভাবে হচ্ছে হাইড্রার মুকুল আসে হচ্ছে গ্রীষ্মকালে। এই হাইড্রার মুকুলও হচ্ছে গ্রীষ্মকালে আসে। তার মানে একটা হাইড্রাতে কয়টা অংশ? 3টা অংশ। 1 নম্বর অংশ হচ্ছে হাইপোস্টাম, 2 নম্বর অংশটা হচ্ছে কি বলতো শুক্রাশয়, মানে সরি 2 নম্বর অংশটা হচ্ছে দেহকাণ্ড, 3 নম্বরটা পাদচাকতি। দেহকাণ্ডের ভিতরে কে কে অবস্থান করতেছে? কোর্শিকা। কোর্শিকাগুলোর মধ্যে নেমাটোসিস্ট ব্যাটারি থাকে। তারপর হচ্ছে 2 নম্বরে হচ্ছে আমরা পাচ্ছি শুক্রাশয় ডিম্বাশয়, যাদেরকে জননাঙ্গ বলতেছি। এরপরে হচ্ছে কি বলতো মুকুল। এই তথ্যগুলো মনে রাখার চেষ্টা করবা। ওকে, এবার আসো যে হচ্ছে গঠন বৈশিষ্ট্য। ঠিক আছে, গঠন বৈশিষ্ট্য। তোমরা জানো যে হাইডার অ্যাক্টোডার্মে কিছু কোষ থাকে, হাইডার মেসোডার্মে কিছু কোষ থাকে। ঠিক আছে, এগুলো এতটা ইম্পর্টেন্ট নয়, তবে আমি দু একটা জিনিস মার্ক করে দিচ্ছি। এখান থেকে 3টা তথ্য খুব ভালো করে জানবা। 3টা তথ্য কি কি তথ্য আমি বলে দিচ্ছি, সব পড়তে হবে না। দেখো, কোন দুটা কোষ অ্যাক্টোডার্মে আছে, মেসোডার্মে নাই? এই যে দেখো, জনন কোষ, ঠিক আছে, আর হচ্ছে নিডোসাইট কোষ। এই দুইটা কোষ কিন্তু অ্যাক্টোডার্মে আছে, বাট কোথায় নাই? তোমার হচ্ছে মেসোডার্ম বলে সরি এন্ডোডার্মে নাই। অ্যাক্টোডার্মে আছে, বাট কোথায় নাই? এন্ডোডার্মে নাই। এটা হচ্ছে 1 নাম্বার তথ্য। 2 নাম্বার তথ্য, ইন্টারস্টিশিয়াল কোষ সম্পর্কে জানবা। 2 নাম্বার তথ্য, ইন্টারস্টিশিয়াল কোষ সম্পর্কে জানবা। সব পড়তে হবে না কিন্তু। ইন্টারস্টিশিয়াল কোষ দেখো, রিজার্ভ সেল, পুনরুৎপত্তি, মুকুল সৃষ্টিতে অংশ নেয়, প্রয়োজনে যে কোনো কোষ তৈরি করে। প্রতি 45 দিন অন্তর হাইডার দেহের সকল কোষ ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়। এই বৈশিষ্ট্যকে টটিপটেন্ট বলে। আর এই বৈশিষ্ট্য সম্পর্কে সর্বপ্রথম পরিচয় করছে বিজ্ঞানী ব্রায়েন। তাহলে আমরা 2টা তথ্য পাইছি এই পর্যন্ত। জনন কোষ, নিডোসাইট কোষ অ্যাক্টোডার্মে থাকে 7 ধরনের কোষের মধ্যে, বাকি এই 2টা হচ্ছে এন্ডোডার্মে থাকে না। আর হচ্ছে কি ইন্টারস্টিশিয়াল কোষ সম্পর্কে জানছি। এরপরে দেখো মেসোগ্লিয়া, আহামরি কিচ্ছু জানার দরকার নাই, পুরুত্বটা জানবা। তারপরে এটা মেসোডার্মের পরিবর্তে মেসোগ্লিয়া থাকে, এর নাম হচ্ছে মেসোল্যামিলা। কি বলতো? মেসোল্যামিলা। তাহলে এই 2-3টা তথ্য জানার চেষ্টা করবা। ঠিক আছে, এই 2-3টা তথ্য জানার চেষ্টা করবা। তারপরে জানবা সিলেন্টরেন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। জাস্ট সিলেন্টরেন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর কোথায় থাকে? সিলেন্টরেন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর হচ্ছে কোথায় থাকে বলতো? যে হাইড্রাতে থাকে, খাদ্যসার, শ্বসন, রেচন সকল ধরনের কাজ সম্পন্ন হয়। তাহলে দেখো, এখানে কিন্তু অনেক তথ্য আছে, কারণ এই প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা স্লাইড বানানো অনেক কষ্টের বিষয়। জাস্ট আমি যে জিনিসগুলোকে মার্ক করে দিলাম সেগুলো পড়বো। আমি আবার বলে দিচ্ছি, দেখো শুরু থেকে আসো। এখানে অ্যাক্টোডার্মে 7 ধরনের কোষ আছে, তার মধ্যে জনন কোষ, নিউরোসাইট কোষ শুধু অ্যাক্টোডার্মে থাকে, এন্ডোডার্মে থাকে না। ইন্টারস্টিশিয়াল কোষ সম্পর্কে জানতে বলছি। তারপরে বলছি মেসোগ্লিয়া সম্পর্কে জানার জন্য, যে মেসোডার্মের পরিবর্তে মেসোগ্লিয়া থাকে, মেসোল্যামিলা 0.1 মাইক্রোমিটার পুরু। আরেকটা জিনিস জানতে পারো, সেটা হচ্ছে নমনীয় কঙ্কাল হিসেবে কাজ করে। তারপরে তোমাদেরকে পড়তে বলছি সিলেন্টরেন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। এটা হাইড্রাতে থাকে, এইটা দিয়ে খাদ্যসার, শ্বসন, রেচন সকল ধরনের পরিবহনের কাজ সম্পন্ন করে হচ্ছে হাইড্রা। ওকে, এটা চলে গেল। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট কৃষির জন্য, এখান থেকে যদি হাইড্রা থেকে প্রশ্ন করা হয়, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। হাইড্রা থেকে প্রশ্ন করলে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আজে বাজে কমেন্ট করবা না, ঠিক আছে? এই আজে বাজে কমেন্ট যারা করতেছে ওদের পেজ থেকে ব্লক করে দাও তো, এই মডারেটর তোমরা যারা আসো, যারা আজে বাজে কমেন্ট করতেছে ওদের পেজ থেকে হচ্ছে ব্লক করে দাও। ওকে,
তো আমি যে পর্যন্ত এবার আসো গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে নিডোসাইট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই নিডোসাইটটা, যেটা তোমাদেরকে অবশ্যই অবশ্যই হাইড্রা থেকে প্রশ্ন আসলে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, বুঝতে পারছো, সবচেয়ে বেশি হাইড্রা থেকে। দেখো নিডোসাইট এটা আসলে কি কি দ্বারা গঠিত, আবরণ থাকে, নেমাটোসিস্ট, অপারকুলাম, নিডোসিল, পেশিসূত্র। নিডোসিলটা ট্রিগারের ন্যায় কাজ করে, বন্দুকের যে ট্রিগারটা আছে সেই ট্রিগারের ন্যায় কাজ করে হচ্ছে কে বলতো, নিডোসিল। বন্দুকের ট্রিগারের মতো কাজ করে কে বলতো, নিডোসিল। এই তথ্যটুকু জানার চেষ্টা করবা। ওকে, তারপর আসো নেমাটোসিস্ট, এটা অ্যাক্টোডার্মে থাকে, আমরা মাত্রই দেখে আসছি। সবচেয়ে বেশি থাকে কোর্সিকায়, একটু আগে আমরা দেখে আসছি যে কোর্সিকায় নেমাটোসিস্ট ব্যাটারি থাকে, সবচেয়ে কম থাকে বা থাকে না পদতলে। এবার দেখো যদি তোমাকে জিজ্ঞেস করা হয় নিডারিয়া পর্বের প্রাণীদের নেমাটোসিস্ট সংখ্যা কত, তাহলে অ্যান্সার হবে 23 ধরনের। আর যদি বলা হয় হাইড্রাতে কত ধরনের, 4 ধরনের। হাইড্রাতে কত ধরনের, 4 ধরনের। ওকে, এবার আসো যে নেমাটোসিস্ট গুলো যে 4 ধরন আছে, পেনিট্রান বা হচ্ছে স্টেনোটিল, এটা হচ্ছে আদর্শ নেমাটোসিস্ট। কি নেমাটোসিস্ট, আদর্শ নেমাটোসিস্ট। হিপনোটক্সিন, আমিষ এবং ফেনলে গঠিত, যা শিকারকে অজ্ঞান এবং কি অবশ করে। তারপরে দেখো ভলভেন্ট বা হচ্ছে ডেসমোনিন, এটা বস্তুকে জড়িয়ে বা আঁকড়ে ধরে। স্ট্রেপ্টোটোলিন গ্লুটিনান বা হলোট্রাইকাস আইসোরাইজা, আঠালো রস ক্ষরণ করে চলাচলে সহায়তা, শিকারকে আটকে রাখে। তারপরে দেখো স্টেরিওলাইন গ্লুটিনান বা অ্যাট্রাইকাস আইসোরাইজা, এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র। স্টেরিওলাইন গ্লুটিনান বা অ্যাট্রাইকাস আইসোরাইজা, এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র। এটা হচ্ছে আঠালো রস ক্ষরণ করে চলনে সহায়তা ও শিকারকে আটকে রাখে। তো এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে জানাও, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে জানাও। তারপরে হচ্ছে আমরা নেক্সট টপিকসে যাচ্ছি। এই পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাও, দ্রুত 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 জানাও। ওকে, ভাইয়াকে লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা ক্লিয়ার। লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা ক্লিয়ার। ওকে, ওকে, তাহলে বলো তো যে সবচেয়ে ক্ষুদ্র নেমাটোসিস্ট স্টেরিওলিন গ্লুটিনান বা অ্যাট্রাইকাস আইসোরাইজা, সবচেয়ে বড় নেমাটোসিস্ট কোনটা বলো তো, সবচেয়ে বড় নেমাটোসিস্ট কোনটা, কমেন্ট করো তো যে সবচেয়ে বড় নেমাটোসিস্ট কোনটা হাইড্রার। হ্যাঁ, এই পেনিট্রান বা হচ্ছে স্টেনোটিল, এটা হচ্ছে কি সবচেয়ে বড়, এটা হচ্ছে সবচেয়ে বড় নেমাটোসিস্ট। ওকে, তারপরে হচ্ছে আমরা নেক্সট টপিকসে চলে যাই। এবার এসো খাদ্য, এটা পড়বা, এটা নিজেরা পড়বা, এখানে বোঝানোর কিছু নাই, জাস্ট পার্থক্যটা দেখবা যে কোথায় কি আছে। খাদ্যটা পড়বা, খাদ্যটা পড়বা, ঠিক আছে, খাদ্যটা পড়বা, পরিপাকটা পড়বা। ওকে, আচ্ছা, তারপর আসে হচ্ছে জনন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জনন আর নেমাটোসিস্ট এই দুইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, চলো আমরা জনন নিয়ে কথাবার্তা বলি। দেখো হাইড্রার জননটা 3 প্রকার। হাইড্রার জননটা কয় প্রকার, 3 প্রকার। একটা হচ্ছে মুকুল উদ্গম, বিভাজন আর যৌন জনন। খেয়াল করো, অযৌন জননের স্বাভাবিক প্রক্রিয়া, স্বাভাবিক প্রক্রিয়া গ্রীষ্মকালে পর্যাপ্ত খাদ্য সরবরাহ থাকায় এটি বেশি ঘটে। কতদিন সময় লাগে, 21 দিন সময় লাগে। তার মানে অযৌন জননের স্বাভাবিক প্রক্রিয়া কোনটা, মুকুল উদ্গম। কারণ হচ্ছে যখন পর্যাপ্ত খাদ্য থাকে তখন সে মুকুলটা তৈরি করে স্বাভাবিক প্রসেসে। তারপর আসো বিভাজন, ঠিক আছে, বিভাজন, বুঝতে পারছো। তো দেখো বিভাজন হচ্ছে এটা একটা অস্বাভাবিক জনন প্রক্রিয়া, ঠিক আছে। কোনো তোমার হচ্ছে আননেসেসারি কোনো কারণে, অপ্রয়োজনীয় কোনো কারণে হাইড্রার দেহ যদি 2 ভাগে বিভক্ত হয়ে যায়, কোনো অন্য যে কোনো কারণে, এটা হাইড্রার কোনো জৈবিক বা বায়োলজিক্যাল কোনো কারণে নয়, হাইড্রার কোনো হচ্ছে তোমার হচ্ছে জৈবিক বা বায়োলজিক্যাল কারণ ব্যতীত অন্য কোনো কারণে হাইড্রা যখন একাধিক খণ্ডে, সেটা হতে পারে পরিবেশের কারণে, সেটা হতে পারে বিভিন্ন যে বা ইকোসিস্টেমে যে অন্যান্য প্রাণীরা অবস্থান করে বা উদ্ভিদ অবস্থান করে তাদের কারণে, যদি হাইড্রা একাধিক খণ্ডে বিভক্ত হয়ে যায় তখন সেটাকে হচ্ছে বিভাজন বলা হয়। এই কারণে এই বিভাজনটা হচ্ছে তোমার অস্বাভাবিক প্রক্রিয়া, বিভাজনটা হচ্ছে কি অস্বাভাবিক। তার মানে স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে কোনটা,
মুকুলোদ্গম। অস্বাভাবিক প্রক্রিয়া কোনটা? বিভাজন। আর যৌন জনন মানেই তোমরা বোঝো যে যৌন জনন মানে কি বলতো? শুক্রাণু আর ডিম্বাণু। যৌন জনন মানেই হচ্ছে কি বলতো তোমার? যৌন জনন মানেই হচ্ছে শুক্রাণু আর হচ্ছে ডিম্বাণু। তো প্রথমে কি হওয়া লাগবে? অস্থায়ী জননাঙ্গ, মানে শুক্রাশয় আর ডিম্বাশয় তৈরি হয়। এটা সবসময় হাইড্রাতে অবস্থান করে না, জননকালে অবস্থান করবে। জননকাল চলে গেলে শুক্রাশয় আর ডিম্বাশয় বিলুপ্ত হয়ে যাবে। এই কারণে এদের নাম হচ্ছে অস্থায়ী জননাঙ্গ। এরা দেখো কোন কালে? দেখো যে তোমার শরৎকালে খাদ্য স্বল্পতার মতো প্রতিকূল পরিবেশে অস্থায়ী জননাঙ্গ। তার মানে প্রতিকূল পরিবেশে শরৎ এবং হেমন্তকাল দুইটা কালই উল্লেখ আছে তোমাদের বইতে। তবে শরৎকাল হচ্ছে তোমার শরৎ আর হেমন্ত না? একটু দাঁড়াও, একটু নতুন বইতে চেঞ্জ করছে, আমি একটু দেখি। দাঁড়াও, তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা আমি দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও বলতেছি। আমার বইয়ের মধ্যে তো দেখি না। দাঁড়াও, আমার কাছে যে বইটা আছে এটাতে আমি দেখতেছি না। শীতকালে, হ্যাঁ আচ্ছা, তাহলে দেখো এটা হচ্ছে শীতকাল পড়বে। আগের বইগুলোতে শরৎকাল ছিল, বুঝতে পারছো? আগের বইগুলোতে শরৎকাল ছিল, ব্যাপারটা হচ্ছে এরকম। আপডেট বইতে হচ্ছে শীতকালে লিখছে। দেখো যে এটা হচ্ছে শীতকালে, বুঝতে পারছো? যে আগের বইগুলোতে শরৎকাল ছিল, এখন হচ্ছে তোমরা শীতকাল পড়বা। শীতকালে হচ্ছে এরকম অস্থায়ী জননাঙ্গ তৈরি হয়, ঠিক আছে? অস্থায়ী জননাঙ্গ তৈরি হয়, সেটা হচ্ছে তোমার শুক্রাশয় আর হচ্ছে কি ডিম্বাশয়। পরবর্তীতে সেই শুক্রাশয় আর হচ্ছে কি বলতো ডিম্বাশয় থেকে শুক্রাণু আর ডিম্বাণু উৎপন্ন হবে। তারপরে তারা কি বলতো নিষেক ঘটবে। আর এদের হচ্ছে স্বনিষেক ঘটে না। তাহলে কোন নিষেক ঘটে? পরনিষেক ঘটে। হাইড্রাতে কোন নিষেক ঘটে? পরনিষেক ঘটে। ঠিক আছে, হাইড্রাতে কোন নিষেক ঘটে বলতো? পরনিষেক ঘটে। আর এদের পরিস্ফুটনটা মানে জাইগোট থেকে জাইগোট থেকে জাইগোট থেকে হচ্ছে তোমার পরিস্ফুটনটা কিভাবে হয়? জাইগোট থেকে এই কয়েকটা ধাপে প্রথমে মরুলা, ঠিক আছে? জাইগোটের বিভাজনকে ক্লিভেজ বলা হয়। যখন ক্লিভেজের পরের ধাপটার নাম হচ্ছে মরুলা, মরুলার পরের ধাপটার নাম ব্লাস্টুলা, ব্লাস্টুলার পরে হচ্ছে গ্যাস্ট্রুলা, গ্যাস্ট্রুলার পরে হচ্ছে হাইড্রুলা। তো এখানে কিছু তথ্য দেওয়া আছে, এই তথ্যগুলো পড়বা, এগুলো ইম্পর্টেন্ট, মানে জননটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো মুকুলোদ্গমটা মনে রাখবা হচ্ছে গ্রীষ্মকালে, আর হচ্ছে তোমার যৌন জননটা মনে রাখবা শীতকালে। এটা আপডেট বইতে হচ্ছে শীতকাল দেওয়া আছে, আপডেট বইয়ে যেটা আছে শীতকাল পড়বা, ঠিক আছে? শীতকাল পড়বা। তারপর হচ্ছে পরনিষেক ঘটে, আর হচ্ছে এই কয়েকটা ধাপে মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা আর হচ্ছে হাইড্রুলা। এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো হচ্ছে সবাই পড়ে নিবা। ওকে, চলন লাগবে না, জাস্ট একবার রিডিং দিও। তারপরে দেখো হচ্ছে মিথোজীবিতা, মিথোজীবিতা সবুজ হাইড্রা, ক্লোরোহাইড্রা ভিরিডিসমা, শৈবাল, ঠিক আছে, জুও ক্লোরেলা। চলনটা তারপরে একবার রিডিং দিবা, সামহাও দিয়ে দিতে পারে। চলনটা একবার রিডিং দিও, সামহাও দিয়ে দিতে পারে। ক্লোরোহাইড্রা ভিরিডিসমা আর হচ্ছে শৈবাল, যেটাকে আমরা জুও ক্লোরেলা বলতেছি, এদের মধ্যে মিথোজীবিতা লক্ষ্য করা যায়। মিথোজীবিতা তো আমরা বুঝি, এটা প্রাণীর বিভিন্ন শ্রেণী বিন্যাসে মিথোজীবিতা, পরজীবিতা, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে কথাবার্তা বলা আছে। তো সবুজ হাইড্রা আর হচ্ছে শৈবাল, জুও ক্লোরেলা, এদের মধ্যে মিথোজীবিতা লক্ষ্য করা হয়। এখান থেকে কি কি উপকার পায়, হাইড্রার প্রাপ্ত উপকার কি, শৈবালের প্রাপ্ত উপকার কি, এগুলো হচ্ছে একটু মনে রাখবা। তারপরে দেখো যে কোথায় আশ্রয় নেয়। তারপরে শৈবালকে হাইড্রার লাইফ লং পেইং গেস্ট বলা হয়, ঠিক আছে? লাইফ লং পেইং গেস্ট বলা হয়।
হাইড্রাতে সিস্ট কখন ঘটিত হয়? এই প্রশ্নটা হচ্ছে একটু ক্রিটিক্যাল আর কি, এটার অ্যান্সার দুটাই হয়, যে ভ্রূণ পরিস্ফুটনকালে এবং প্রতিকূল পরিবেশ। দেখো প্রতিকূল পরিবেশ কেন হবে, তোমরা জানো যে যৌন জনন তো প্রতিকূল পরিবেশ ছাড়া সম্ভব না। এই যে দেখো এখানে আমরা পড়ছি না যে খাদ্য স্বল্পতার মধ্যে প্রতিকূল পরিবেশে, ঠিক আছে, প্রতিকূল পরিবেশে, মানে এইটার অ্যান্সার দুটাই হয় বেসিক্যালি। ঠিক আছে, এখন আলটিমেটলি তারা টিচাররা পরীক্ষা দিয়ে ফেলছে, দুইটা তো অ্যান্সার করা যায় না, ঠিক আছে, দুইটা তো অ্যান্সার করা যায় না, ব্যাপারটা হচ্ছে এরকম। এখন আল্লাহ জানে যে এটা টিচার কোন অ্যান্সারটাকে সেট করছে, এটা হচ্ছে তার উপর ডিপেন্ড করবে, বুঝতে পারছো, যে এটা কোন অ্যান্সার সেট করছে এটা ওই টিচার ছাড়া অন্য কেউ জানে না, ঠিক আছে, এটা টিচার ছাড়া কেউ জানে না, কারণ প্রতিকূল পরিবেশ তো লাগবেই, অনুকূল পরিবেশে তো তার যৌন জনন হবে না, তাই না, প্রতিকূল পরিবেশ তো লাগবেই, ঠিক আছে, তোমার প্রতিকূল পরিবেশ ছাড়া তো কখনোই যৌন জনন হবে না, বুঝতে পারছো, ওকে। তারপরে দেখো, আর এই যে দেখো পরিস্ফুটনের একটা ধাপের মধ্যে হচ্ছে সিস্ট, খেয়াল করছো, পরিস্ফুটনের একটা ধাপের মধ্যে হচ্ছে সিস্ট। যদি আমাকে তোমরা অ্যান্সার করতে বলো তাহলে আমি পরিস্ফুটন অ্যান্সার করব, যদি তোমরা আমাকে অ্যান্সার করতে বলো যে ভাইয়া আপনি থাকলে কি অ্যান্সার করতেন, আমি অ্যান্সার করতাম পরিস্ফুটন, ঠিক আছে, কিন্তু আদতে দুটাই রাইট অ্যান্সার, আদতে দুটাই রাইট অ্যান্সার, ঠিক আছে, আমি অ্যান্সার করব পরিস্ফুটন, কারণ পরিস্ফুটনটা মোর স্পেসিফিক। দেখো সিস্টের সাথে পরিস্ফুটনের দূরত্বটা কম, বুঝতে পারছো, দূরত্বটা কম, বুঝতে পারছো, আমি পরিস্ফুটন অ্যান্সার করব, বাট আদতে দুটাই রাইট অ্যান্সার, এটাকে ভুল বলা যায় না, ওকে। তাহলে এটা শেষ, এইগুলো জানার দরকার নাই। এখানে একটা তথ্য আছে, এই যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বিশিষ্ট শীতল পানি হাইড্রার পছন্দ, 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বিশিষ্ট হচ্ছে শীতল পানি হাইড্রার পছন্দ, ওকে। তারপরে দেখো যে হচ্ছে ঘাস ফড়িং, এই দুইটা লাইন পড়বা, বাংলাদেশে 20 প্রজাতির ঘাস ফড়িং পাওয়া যায়, আর হচ্ছে পৃথিবীতে 10,000 বা 20,000 প্রজাতির ঘাস ফড়িং আছে, বাংলাদেশে সবচেয়ে অধিক দেখা যায় অক্সিয়া চাইনেসিস থানবার্গ, অনেক এরা পঙ্গপাল নামে পরিচিত, এরা কি নামে পরিচিত, পঙ্গপাল নামে পরিচিত, ওকে। এদের ফাইলাম আর্থ্রোপোডা, ক্লাস ইনসেক্টা, ফ্যামিলি অ্যাক্রিডিডাই, ঠিক আছে, সায়েন্টিফিক নেম পয়কিলোসেরাস পিকটাস, সায়েন্টিফিক নেম পয়কিলোসেরাস পিকটাস, এই তথ্যগুলো মনে রাখবা, হ্যাঁ, যে আর্থ্রোপোডা, ইনসেক্টা, অ্যাক্রিডিডাই, পয়কিলোসেরাস পিকটাস। এবার আসো যে ঘাস ফড়িং থেকে আসলে কি পড়বো, ঘাস ফড়িং থেকে পড়ার মতো অনেক কিছুই আছে, বাট আমরা এত কিছু পড়বো না, ঠিক আছে, আমরা এত কিছু পড়বো না, জাস্ট একটু হচ্ছে আমরা ধারণা নেওয়ার চেষ্টা করব, যেগুলো থেকে প্রশ্ন বেশি আসে জাস্ট সেখান থেকে দুই একটা তথ্য আমরা জানার চেষ্টা করব। তাহলে দেখো ঘাস ফড়িং বাহ্যিকভাবে 3টা খণ্ডে বিভক্ত, একটা হচ্ছে মস্তক, আরেকটা বক্ষ, আর একটা হচ্ছে উদর, ঠিক আছে, তো মস্তকটা হচ্ছে হাইপোগ্যান্থাস ধরনের বা হাইপোগনাথাস ধরনের, এই যে এরকম মাথাটা এরকম নিচু হয়ে থাকে, এই কারণে হচ্ছে এটাকে বলা হয়েছে। আর এদের মুখকে বলা হয় চর্বণ উপযোগী বা ম্যান্ডিবুলেট, চর্বণ উপযোগী বা ম্যান্ডিবুলেট। কয়টি ভ্রূণীয় খণ্ড, 6টা ভ্রূণীয় খণ্ড, বহিস্থ কঙ্কাল, ফন্স, জেনা, ভার্টেক্স, ক্লাইপিয়াস, এক জোড়া পুঞ্জাক্ষী, 3টি সরলাক্ষী বা ওসেলি, এক জোড়া অ্যান্টেনা, অ্যান্টেনাগুলো স্কেপ, পেডিসেল ও ফ্লাজেলামে বিভক্ত, অ্যান্টেনাগুলো কিসে কিসে বিভক্ত, স্কেপ, পেডিসেল আর হচ্ছে কি বলতো ফ্লাজেলামে বিভক্ত, মুখ উপাঙ্গ, ম্যান্ডিবুলেট, এই যে লেখাই আছে, আবার প্রত্যেকটি ফ্লাজেলাম 25টি খণ্ডে বিভক্ত, ওকে। এই তথ্যগুলো জানার, বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কাহিনী ঘটে গেছে, ক্যামেরা নড়ে গেছে না, ওকে। এবার দেখো এরপরে কি আছে, যে বক্ষ, ঠিক আছে, বক্ষ থেকে পড়বা যে হচ্ছে তোমার এই যে এটা বক্ষ, টারগামকে প্রোনেটাম বলা হয়, পৃষ্ঠীয় স্ক্লেরাইড, পিঠে যে স্ক্লেরাইডটা থাকে এর নাম হচ্ছে টারগাম, অঙ্কীয় বুকের দিকে যে স্ক্লেরাইডটা থাকে এটার নাম স্টারনাম, আর পার্শ্বীয়টা কে হচ্ছে প্লিউরিন, মনে রাখবা কিভাবে, প প প প পার্শ্বীয় প্লিউরিন, পার্শ্বীয় প্লিউরিন, অঙ্কীয় মানে কি বুকের দিকে,
আর স্টারনাম কোথায় থাকে? বুকের দিকে। এই কারণে অঙ্কীয়টা কি? স্টারনাম। শ্বাসতন্ত্র কয় জোড়া? 10 জোড়া। 10 জোড়ার মধ্যে 2 জোড়া অবস্থান করে হচ্ছে তোমার বক্ষ অঞ্চলে, 2 জোড়া অবস্থান করে কোথায় বলতো? বক্ষ অঞ্চলে। এই তথ্যগুলো ভালো করে জানবা, যেগুলো মার্ক করছি। উদর 11টি খণ্ডে বিভক্ত। শ্বাসতন্ত্র এখানে 8 জোড়া, 8 জোড়া, ঠিক আছে, 8 জোড়া অবস্থান করবে, আর 2 জোড়া অবস্থান করবে বক্ষ অঞ্চলে। তারপরে দেখো নবম এবং দশম খণ্ডকে অবস্থিত ওভিপোজিটর, ঠিক আছে। এই তথ্যগুলো হচ্ছে জানবা। ওকে, এবার আসো যে মুখ উপাঙ্গের যে হচ্ছে বাহ্যিক গঠন, এটা লাগবে। যে ল্যাব্রাম উপরের রষ্ট্র গঠন করে, ম্যান্ডিবলের দিকে কাজ, নাম এবং কাজ। ম্যান্ডিবল, ঠিক আছে, তার কাজগুলো কি কি? ম্যাক্সিলা 4টি অংশে বিভক্ত, কার্ডো, স্টাইপ, ল্যাসিনিয়া, গ্যালিয়া। এটা মনে রাখতে পারো, কষ্ট লাগা, কষ্ট লাগা। ক দিয়ে কার্ডো, ছয়টা দিয়ে স্টাইপ, ল দিয়ে ল্যাসিনা, গ দিয়ে গ্যালিয়া, ঠিক আছে, ল দিয়ে ল্যাসিনিয়া, গ দিয়ে হচ্ছে কি? গ্যালিয়া, ঠিক আছে, এটাকে মনে রাখতে পারো। ল্যাবিয়াম হচ্ছে অধোষ্ঠ গঠন করে। হাইপোফ্যারিংস এর অপর নাম উপজিহ্বা, খাদ্যবস্তুকে মিশিয়ে হচ্ছে লালার সাথে মিশিয়ে দেয়। ওকে, এই তথ্যগুলো জানবা, একটু স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, নেক্সট আসো। পরিপাকতন্ত্র জানার দরকার নাই, জাস্ট জানবা 6টা দাঁত থাকে, 6টা অনুলম্ব ভাঁজ থাকে, 6টি প্যাড থাকে, সব 6, সব 6, ঠিক আছে, এইটা জানতে পারো। আর পৌষ্টিক গ্রন্থিগুলোর নাম জানতে পারো। লালা গ্রন্থি, মধ্যপৌষ্টিক নালীর দেওয়ালের গ্রন্থি, গ্যাস্ট্রিক বা হেপাটিক গ্রন্থি। বাকিগুলো পড়ার দরকার নাই। 6 জোড়া হেপাটিক সিকা থাকে, সব 6, 6 জোড়া হেপাটিক সিকা, 6টি দাঁত, 6টি অনুলম্ব ভাঁজ, 6টি প্যাড, ঠিক আছে, সব 6, সব 6। ওকে, এখান থেকে এইটুকু জানবা। রক্ত সংবহন তন্ত্র এত কিচ্ছু পড়ার দরকার নাই, 2টা তথ্য জানো, 3টা তথ্য জানো রক্ত সংবহন তন্ত্র থেকে। একটা হচ্ছে যে তোমার গহ্বরকে বলা হয় রক্তপূর্ণ দেহ, গহ্বর হচ্ছে হিমোসিল, রক্তকে বলা হয় হিমোলিম, রক্তকে বলা হয় হিমোলিম, ঠিক আছে। আর ঘাসফড়িং এর হৃদযন্ত্রের স্পন্দন প্রতি মিনিটে 100 থেকে 110 বার। আর হচ্ছে এই তথ্যটুকু জানবা, ঠিক আছে, এই তথ্যটুকু যে মুক্ত বা ল্যাকুনার ঘাসফড়িং, চিংড়ি, পতঙ্গ, মলাস্কা, বদ্ধ সংবহন, অ্যানালিড জাতীয় নন কর্ডেট এবং কর্ডেট, ঠিক আছে, 100 থেকে 110 বার। ঘাসফড়িং এর রক্তপূর্ণ দেহ গহ্বরকে হিমোসিল, রক্তকে বলা হয় হিমোলিম, আর হৃদযন্ত্রের প্রকোষ্ঠ 60টি। শেষ, এতটুকু পড়ো। হৃদযন্ত্রের প্রকোষ্ঠ 60টি, এতটুকু পড়ো, এতটুকু পড়ো, শেষ, এতটুকু পড়ো। ওকে, দরকার নাই এগুলো, দরকার নাই। জাস্ট এখান থেকে একটা তথ্য জানবা যে ট্রাকিয়া বা শ্বাসনালী এটা মূল শ্বসনাঙ্গ। ঘাসফড়িং এর মূল শ্বসনাঙ্গ হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী। জাস্ট এই তথ্যটা জানবা শ্বসনতন্ত্র থেকে, ঠিক আছে। আমি প্রত্যেকটা টপিকসই টাচ করব, বাট ইনফরমেশন গুলোকে কমায় দিব। ট্রাকিয়া বা শ্বাসনালী এটা হচ্ছে মূল শ্বসনাঙ্গ, মূল শ্বসনাঙ্গ, এই একটা ইনফরমেশন জানবা। ওকে, রেচনতন্ত্র কিচ্ছু পড়ার দরকার নাই, জাস্ট এখান থেকে হচ্ছে তোমার হচ্ছে এই 2টা লাইন পড়বা, এই 2টা লাইন খেয়াল করো যে অন্য সব পতঙ্গের মতো ঘাসফড়িং এর প্রধান রেচনাঙ্গ ম্যালপিজিয়ান নালিকা। তারপরে 100টি সুতার মতো ম্যালপিজিয়ান নালিকা, এটা আবিষ্কার করছে ইতালীয় চিকিৎসক মার্সেলো মালপিজি। প্রথম 2টা লাইন পড়বা রেচনতন্ত্র থেকে, প্রথম 2টা লাইন, প্রথম 2টা লাইন, ঠিক আছে, প্রথম 2টা লাইন পড়বা রেচনতন্ত্র থেকে, প্রথম 2টা লাইন পড়বা। ওকে, তারপরে আসো সংবেদী অঙ্গ। আচ্ছা, ঘাসফড়িং এর পুঞ্জাক্ষী, ঠিক আছে, পুঞ্জাক্ষী নিয়ে কি কি পড়বা? অনেক কিছুই পড়ার আছে, এত কিছু পড়ার দরকার নাই। পুঞ্জাক্ষী পড়বা। পুঞ্জাক্ষীর প্রতিটি ষড়ভুজাকার দর্শন একককে ওমাটিডিয়াম বলা হয়। 1200 থেকে 1800টি হচ্ছে ওমাটিডিয়া নিয়ে পুঞ্জাক্ষী গঠিত, ঠিক আছে, পুঞ্জাক্ষী গঠিত, ঠিক আছে, পুঞ্জাক্ষী গঠিত। 2টা লাইন দেখো, ঘাসফড়িং এর পুঞ্জাক্ষীর প্রতিটি ষড়ভুজাকার দর্শন একককে ওমাটিডিয়াম বলা হয়। 1200 থেকে 1800টি হচ্ছে বা 2000টি ওমাটিডিয়াম নিয়ে হচ্ছে পুঞ্জাক্ষী গঠিত। কোশ্চেন ব্যাংক সলভ করবা, দেখবা ঘুরে ফিরে এগুলাই আছে। কোশ্চেন ব্যাংক সলভ করবা, দেখবা ঘুরে ফিরে এগুলাই। আমি যেগুলো আগের ক্লাসগুলো করছো, আগের ক্লাসগুলো করার পর যখন কোশ্চেন ব্যাংক সলভ করতে গেছে তখন কি মনে হয়েছে? ক্লাসের বাইরে কি খুব বেশি প্রশ্ন পাওয়া যায়? বলো তো দেখি, যারা আগের ক্লাসগুলো করছো, ক্লাসের বাইরে কি খুব বেশি প্রশ্ন পাইছো? যারা আগের ক্লাসগুলো করছো তারা একটু বলো দেখি।
এসএস পরে নিবা, ক্লাস রেকর্ড থাকবে, এসএস নিয়ে নিবা। আগের স্লাইড নাও, আগের স্লাইড। ওকে, তারপরে দেখো যে ওমা টিডিএম এর বিভিন্ন অংশ, এত কিছু পড়ার দরকার নাই, জাস্ট কি কি পড়বা আমি বলে রাখি। এই চারটা ভালো করে পড়বা, এই চারটা ভালো করে পড়বা, ঠিক আছে? এই চারটা পয়েন্ট ভালো করে পড়বা, এই চারটা পয়েন্ট ভালো করে পড়বা। ওকে ওকে, এবার আসো সুপার পজিশন, মৃদু আলো, অ্যাপোজিশন, উজ্জ্বল আলো, ঠিক আছে? এই কারণে এটা অস্পষ্ট সামগ্রিক ঝাপসা, এটা পৃথক সুস্পষ্ট, এই দুইটা পার্থক্য পড়বা। সুপার পজিশন আর অ্যাপোজিশন থেকে এই দুইটা পার্থক্য পড়বা, এই দুইটা পার্থক্য পড়বা, সুপার পজিশন আর হচ্ছে অ্যাপোজিশন থেকে। মৃদু আলোক, উজ্জ্বল আলোক, অস্পষ্ট সামগ্রিক ও ঝাপসা, পৃথক এবং সুস্পষ্ট, ঠিক আছে? ওকে, এরপরে দেখো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রজনন, তিনটারই প্রজনন ইম্পর্টেন্ট। রুই মাছ, ঘাসফড়িং, হাইড্রা, তিনটার প্রজনন ইম্পর্টেন্ট, ঠিক আছে? তিনটার প্রজনন ইম্পর্টেন্ট। যে তোমার হচ্ছে এই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন আসে, প্রজনন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 90%, বুঝতে পারছো? প্রজনন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 90%, এই প্রজনন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা হচ্ছে 90%। ওকে, তাহলে চলো আমরা দেখি। ফার্স্ট ওয়ান দেখো, পুরুষ প্রজনন তন্ত্র। পুরুষ প্রজনন তন্ত্র সম্পর্কে আমরা জানার চেষ্টা করি, কি কি থাকে। শুক্রাশয়, শুক্রনালী, সহায়ক গ্রন্থি, শুক্রথলি, এগুলো হচ্ছে থাকে। আর তোমার হচ্ছে শুক্রাশয় কয় জোড়া? এক জোড়া শুক্রাশয়, মানুষের মতোই মিডিয়ান লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে। কোন লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে? মিডিয়ান লিগামেন্ট দ্বারা। স্ত্রী প্রজনন তন্ত্র বা স্ত্রী জনন তন্ত্র, এটা ডিম্বাশয়, এটাও হচ্ছে এক জোড়া, বুঝতে পারছো? এটাও মিডিয়ান লিগামেন্ট দ্বারা হচ্ছে জোড়া থেকে। প্রতিটি ডিম্বাশয়ে 6 থেকে 8টি অনুডিম্বাশয় থাকে, ডিম্বনালী যোনি। তারপরে দেখো শুক্রধানী বা স্পার্মাথিকা, নাম শুনে মনে হচ্ছে শুক্রধানী হচ্ছে শুক্রধানী বা হচ্ছে স্পার্মাথিকা। দেখো নাম শুনে মনে হচ্ছে কি এটা শুক্রাশয়ের অংশ বা যে পুরুষ প্রজনন তন্ত্রের অংশ, কিন্তু নাম শুনে এটা মনে হচ্ছে। বাট এটা মনে রাখবা যে এটা কিন্তু হচ্ছে স্ত্রী প্রজনন তন্ত্রের অংশ, এটা কিন্তু পুরুষ প্রজনন তন্ত্রের অংশ না। এটার কাজটা কি? সঙ্গমের সময় শুক্রাণুটাকে সাময়িক সময়ের জন্য জমা রাখে। সঙ্গমের সময় শুক্রাণুটাকে সাময়িক সময়ের জন্য জমা রাখে। দেখো এখানে তথ্য বলা আছে যে নোট করবে। আর তোমরা নোট পোস্ট করো না কেন? নোট পোস্ট করো না কেন তোমরা? লাস্টের দিন তো ক্লাস হয় নাই, তোমরা নোট পোস্ট করো না কেন? সবাই সুন্দর করে নোট পোস্ট করবা বায়োলজি কিলার্স গ্রুপে। নোটের ওখানে ক্যাপশন লিখবা এগ্রি টার্গেট 20 ডেজ, হ্যাশট্যাগ দিয়ে লিখবা এগ্রি টার্গেট 20 ডেজ বিকে, এই হ্যাশট্যাগ দিয়ে হচ্ছে লিখবা এগ্রি টার্গেট 20 ডেজ বিকে, এই হ্যাশট্যাগ দিয়ে লিখবা। যার নোট সুন্দর হবে সে 200 টাকা পুরস্কার। অলরেডি অনেকেই তো টাকা জিতে নিচ্ছে, ঠিক আছে? অলরেডি অনেকেই তো টাকা জিতে নিচ্ছে। 200 টাকা পুরস্কার, যার নোট সুন্দর হবে 200 টাকা পুরস্কার পাবা। বায়োলজি কিলার্স গ্রুপে হচ্ছে পোস্ট করবা। স্লাইড গুলো সুন্দর না হলে তোমাদের নোটের চেয়ে সুন্দর, এর চেয়ে তোমাদের নোট সুন্দর হওয়া লাগবে। ওকে, তাহলে এটা গেল। তারপরে দেখো যে সহায়ক গ্রন্থি, দেখো সিমেন্ট জাতীয় পদার্থ, সিমেন্ট না কিন্তু সিমেন্টের মতো কঠিন পদার্থ নিঃসরণ হয়। সিমেন্ট হচ্ছে জাতীয় পদার্থ, এটা সিমেন্টের মতো কঠিন পদার্থ হচ্ছে নিঃসরণ হয়। ডিম পাড়ার পর ডিমগুলোকে গুচ্ছাকারে বেঁধে রাখে, বুঝতে পারছো? বেঁধে রাখে। ওকে, এরপর আসা হচ্ছে প্রজনন প্রক্রিয়া, যৌন মিলন। দেখো গ্রীষ্মের শেষ দিকে ঘাসফড়িং এর যৌন মিলন ঘটে। কালগুলো মনে রাখতে হবে কিন্তু। খেয়াল করো, হাইড্রার মুকুল উদ্গম ঘটছে কোন কালে? গ্রীষ্মকালে, তাই না? যৌন জনন ঘটছে কোন কালে? শীতকালে। ঘাসফড়িং এর যৌন মিলন ঘটে কোন কালে? গ্রীষ্মকালে। এই কালগুলো মনে রাখতে হবে, গ্রীষ্মকালে, বুঝতে পারছো? দেখো ডিম না পারা পর্যন্ত শুক্রাণুগুলো স্পার্মাথিকায় জমা থাকে। তারপরে কি নিষেক ঘটলো? নিষেক ঘটার পর এরপরে হচ্ছে কি ডিম দিবে। এই যে ডিম দেওয়ার প্রক্রিয়াটা এখানে লেখা আছে যে ডিম দেয়, বুঝতে পারছো? ডিম দেয় তোমার হচ্ছে
ডিম দেওয়ার পর ঘাস ফড়িং মারা যায়, 10টা গুচ্ছে 20টা করে 200টা ডিম দেয়, তথ্যগুলো একটু পড়বা। তারপরে দেখো যে পরিস্ফুটন, ডিম হয়ে গেছে, এবার কি বাচ্চা ফুটবে, বাচ্চা ফোটার প্রক্রিয়াটাকে হচ্ছে কি বলা হয় বলতো, পরিস্ফুটন। ঠিক আছে, ঠিক আছে, পরিস্ফুটন। তো এই পরিস্ফুটনের ক্ষেত্রে এদের ডিম্বাণুটা সেন্ট্রাল এসিথাল, আসলে কুসুমের পরিমাণের উপর ভিত্তি করে ডিম্বাণুগুলোকে বেশ কয়েক ভাবে ভাগ করা যায়, তার একটা হচ্ছে সেন্ট্রাল এসিথাল। ঘাস ফড়িং এর ডিম্বাণু কি সেন্ট্রাল এসিথাল, বুঝতে পারছো? সেন্ট্রাল এসিথাল 3 সপ্তাহ ধরে পরিস্ফুটন চলে, তবে শীতকালে পরিস্ফুটন বন্ধ থাকে। কোন কালে পরিস্ফুটন বন্ধ থাকে? শীতকালে। তাহলে দেখো কালগুলো কিন্তু ঘুরে ফিরে একই, যে গ্রীষ্মকালে মুকুলোদ্গম ঘটে, গ্রীষ্মকালে হচ্ছে তোমার শীতকালে হাইড্রার যৌনজনন ঘটে, গ্রীষ্মকালে ঘাস ফড়িং এর যৌনজনন ঘটে, ঠিক আছে। আবার শীতকালে হচ্ছে পরিস্ফুটন কি থাকে বলতো, বন্ধ থাকে। এই তথ্যগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এবার আসো, তাদের হচ্ছে ডিম ফুটে বাচ্চা বের হয়ে গেল, যেটাকে আমরা হচ্ছে নিম্ফ বলতে পারি আর কি। তো এদের আবার প্রকারভেদ আছে, একটা অসম্পূর্ণ রূপান্তর আর একটা সম্পূর্ণ রূপান্তর। ঠিক আছে, অসম্পূর্ণ আর হচ্ছে কি সম্পূর্ণ রূপান্তর, যেটার মাত্র 3টা ধাপ, 3টা ধাপ। একটা হচ্ছে ডিম, নিম, নিম আর হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণী। এরকম 3টা ধাপ যদি থাকে তখন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। এটা হচ্ছে ঘাস ফড়িং আর তেলাপোকার রূপান্তর। আর যদি ডিম, লার্ভা, পিউপা, ইমাগো এরকম 4টা ধাপ থাকে তখন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে সম্পূর্ণ রূপান্তর। তাহলে সম্পূর্ণ রূপান্তর হয় হচ্ছে মৌমাছি এবং প্রজাপতি, অসম্পূর্ণ রূপান্তর হয় ঘাস ফড়িং আর হচ্ছে কি বলতো তেলাপোকা। ওকে, এবার দেখো যে ঘাস ফড়িং হচ্ছে খোলস ত্যাগ করে। এই খোলস তৈরির খোলস ত্যাগের প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি মোল্টিং। মোল্টিং সে তার এই নিম থেকে, খেয়াল করো, নিম থেকে যখন পূর্ণাঙ্গ দশায় যাবে 5 বার খোলস পরিবর্তন করবে। কয়বার? 5 বার খোলস পরিবর্তন করবে। একবার খোলস পরিবর্তন থেকে আরেকবার খোলস পরিবর্তনের মধ্যবর্তী দশাটাকে বলা হয় ইনেস্টার। একবার খোলস পরিবর্তন থেকে আরেকবার খোলস পরিবর্তনের মধ্যবর্তী দশাটাকে কি বলা হচ্ছে? ইনেস্টার। তাহলে দেখো বলতেছে এই ঘাস ফড়িং তার জীবদ্দশায় খোলস পরিবর্তন করে কয়বার? 5 বার, যেটাকে আমরা মোল্টিং বা নির্মোচন বলে থাকি। এই যে একবার খোলস পরিবর্তন থেকে আরেকবার যে খোলস পরিবর্তন করবে এটাকে হচ্ছে আমরা বলে থাকি কি বলতো? ইনেস্টার। আর এই ইনেস্টারের টোটাল সময় লাগে কয় মাস বলতো? 2 মাস। ঠিক আছে, 2 মাস সময় লাগে। রূপান্তরের শুরুতে মস্তিষ্কের ইন্টারসেরিব্রাল গ্রন্থিকোষ থেকে প্রোথোরাসিকোট্রপিক হরমোন খরিত হয়ে প্রোথোরাসিক গ্রন্থিকে এক্সাইটন হরমোনের ক্ষরণে উদ্দীপ্ত করে। এই তথ্যগুলো হচ্ছে জানবা। এখানে এটা একটু জানবা, প্রজননে হরমোনের ভূমিকা, কোন গ্রন্থি কোন কোন হরমোন নিঃসরণ, অবস্থান জানার দরকার নাই। নিঃসৃত হরমোন, কাজ এবং ভূমিকা। নিঃসৃত হরমোন, কাজ এবং ভূমিকা। গত ক্লাসের নোটের ফলাফল দিবেন না? আচ্ছা, আমি যতদূর জানি যে 2টা কেমিস্ট্রি নোট আর হচ্ছে একটা বায়োলজি নোট বাকি আছে। এই 3টা ফলাফল আজকে রাতে একবারে দিয়ে দেওয়া হবে। আজকে রাতে পেজে তোমরা খেয়াল রেখো, পেজে একবারে পাবা, একবারে পেয়ে যাবা। ঠিক আছে, আইডির নাম বলে দেওয়া হবে, একবারে পেয়ে যাবা। প্রমাণ সহ আমাকে নক দিয়ে টাকা নিয়ে নিবা। ওকে ওকে, হ্যাঁ, ইনেস্টার হবে 4 বার, ইনেস্টার হবে 4 বার, খোলস পরিবর্তন 5 বার, ইনেস্টার হচ্ছে 4 বার। ওকে, তারপরে দেখো এটা দরকার নেই, এটা দরকার নেই। ঠিক আছে, ওকে, তাহলে ঘাস ফড়িং সবাই ক্লিয়ার কিনা ভাইকে জানাও। তন্ময় হচ্ছে লাস্ট বায়োলজি ক্লাস আর লাস্ট 2টা কেমিস্ট্রি ক্লাস, এটার যে নোট বিজয়ী ওদের হচ্ছে নোটগুলো আমার ইনবক্সে দিয়ে রেখে হচ্ছে রাতেই ওদের হচ্ছে ঘোষণা করে দিতে হবে। ওকে ওকে, সবাই সবকিছু ক্লিয়ার কিনা ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা সবাই ক্লিয়ার কিনা। ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা সবাই ক্লিয়ার কিনা। দ্রুত 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 লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা সবাই ক্লিয়ার কিনা। ওকে, আর ক্লাসের সবার শেষে আমি হচ্ছে 4টা টপিকস বলে দিব। ঠিক আছে, এই 4টা টপিকস থেকে ইনশাল্লাহ প্রশ্ন চলে আসবে ক্লাসের শেষে। আগে আমি পড়িয়ে নেই, পড়িয়ে নেওয়ার পরে হচ্ছে আমি 4টা টপিকস বলে দিব। এই 4টা টপিকস থেকে ইনশাল্লাহ প্রশ্ন চলে আসবে। ওকে, এবার চলো রুই মাছ নিয়ে আমরা কথাবার্তা বলি। দেখো যে প্রথমে হচ্ছে কার্প জাতীয় মাছের সংজ্ঞা আছে, তারপরে বলা হচ্ছে
রুইয়ের কিছু নাম আছে, রুহিত, রাও, গারমান, অস ইত্যাদি। যাই হোক, তো কার্প জাতীয় মাছের কিছু এক্সাম্পল দেওয়া আছে। দেশীয় কার্প রুই, কাতলা, মৃগেল, কালবাউস। বিদেশি কার্প হচ্ছে সিলভার কার্প, গ্রাস কার্প, ব্ল্যাক কার্প, কমন কার্প। এগুলো হচ্ছে কার্প জাতীয় মাছের নাম, একটু মনে রাখতে পারো, ঠিক আছে, মনে রাখতে পারো। ওকে, তারপরে দেখো হচ্ছে যে রুই একটা অস্থিময় মাছ, আমরা সবাই জানি রুই একটা হচ্ছে অস্থিময় মাছ। আকৃতি হচ্ছে স্ট্রিম লাইন, পানির ভেতরে এদের গতি বাধা পায় না। খাদ্যটা মনে রাখবা, 14°C নিচে বাঁচতে পারে না। খাদ্যটা মনে রাখবা, 14°C নিচে এরা কি করতে পারে না বলতো, বাঁচতে পারে না। খাদ্যটা মনে রাখবা, 14°C নিচে হচ্ছে এরা বাঁচতে পারে না। ওকে, 14°C নিচে হচ্ছে বাঁচতে পারে না। আমাদের সুমন ভাইয়া কমেন্ট করছে, লাভ রিয়েক্ট দিয়ে কি করব ভাই, সে যদি কখনো ভালোবাসাই না দেয়। ভালোবাসে শুধুই যে তাকে ভালোবাসায় ভালোবেসে বেঁধে যে রাখে, ঠিক আছে, এটা মাথায় ঢুকাইতে হবে। ভালোবাসে শুধু যে তাকে ভালোবাসায় ভালোবেসে বেঁধে যে রাখে, ঠিক আছে। তো যাই হোক আর কি, এরপরে দেখো হচ্ছে ফাইলাম হচ্ছে কর্ডাটা, সাব ফাইলাম ভার্টিব্রাটা, ঠিক আছে। তারপরে ফ্যামিলি সিপ্রিনিডাই, স্পেসিস লেভিও রোহিটা, ঠিক আছে, স্পেসিস লেভিও রোহিটা। ওকে, এই পয়েন্টগুলো হচ্ছে মনে রাখতে হবে। তারপরে দেখো হচ্ছে রুই মাছের বাহ্যিক গঠন, তিনটা অংশ, মাথা, দেহকাণ্ড আর হচ্ছে লেজ। মাথা, দেহকাণ্ড আর হচ্ছে কি বলতো, লেজ, ঠিক আছে। মাথা, দেহকাণ্ড আর হচ্ছে কি লেজ। কি বললেন হচ্ছে মাথার উপর দিয়ে গেল। আমি বলছি ভালোবাসে শুধু যে তাকে ভালোবাসায় ভালোবেসে বেঁধে যে রাখে, ঠিক আছে। আবার বলবো, ভালোবাসে শুধু যে তাকে ভালোবাসায় ভালোবেসে বেঁধে যে রাখে, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখা হচ্ছে মাথা, দেহকাণ্ড আর হচ্ছে কি বলতো লেজ। তো আমরা মাথা নিয়ে কথাবার্তা বলি। মাথায় দেখো মুখ থাকে, নাসা ছিদ্র থাকে এক জোড়া। নাসা ছিদ্র কয় জোড়া? এক জোড়া। চোখ কয় জোড়া? এক জোড়া। তারপরে হচ্ছে তোমার ম্যাক্সিলারি বারবেল থাকে, দাড়ি ছেলেদের, আমাদের ছেলেদের যে এরকম হচ্ছে তোমার এরকম হচ্ছে দুই পাশ দিয়ে হচ্ছে তোমার দাড়ি থাকে না, তো হচ্ছে এরকম দাড়ি থাকে। এই ম্যাক্সিলারি বারবেল হচ্ছে এক জোড়া। এটা আমার ডায়লগ না, একটা মুভি দেখছিলাম কলকাতার, মুভির নাম মনে নাই, এই মুভির ডায়লগ আর কি, ঠিক আছে। সম্ভবত জিতের একটা মুভি ছিল, একটা মুভির ডায়লগ আর কি, আমার মনে নাই, কোনো একটা মুভির ডায়লগ, অনেক আগে দেখছি ছোটবেলায়। এক জোড়া, ঠিক আছে, মুখে এক জোড়া। তারপরে দেখো অপারকুলাম বা কানকো থাকে, কানকোর ভিতরে কি থাকে বলতো, ফুলকা থাকে। এবার আসো দেহ কাণ্ড, ঠিক আছে, দেহ কাণ্ড। এই যে দেখো দেহকাণ্ডের মাঝখান দিয়ে একটা লাইন থাকে, নাম হচ্ছে ল্যাটারাল লাইন। ল্যাটারাল লাইন, এই লাইন দিয়ে সে পানির গুণাগুণ নির্ণয় করে, পানির স্তর নির্ণয় করে। মানে এই কারণে এটাকে বলা হয় হচ্ছে সংবেদী অঙ্গ। এই কারণে এটাকে কি বলা হয় বলতো, সংবেদী অঙ্গ বলা হয়। আর এই দেহের ভিতরে যে আইসটা থাকে, আইসগুলোকে কি আইস বলা হয়? সাইক্লয়েড আইস বলা হয়। তার মানে রুই মাছের যে হচ্ছে আইসটা আছে, এটা হচ্ছে কি বলতো, সাইক্লয়েড আইস। এরপরে আসো পাখনা কয় প্রকার? 5 প্রকার পাখনা থাকে। তার মধ্যে পিছনের যে পাখনাটা, যেটাকে আমরা লেজ বলে থাকি, ইংরেজি নাম হচ্ছে কর্ডাল ফিন। লেজের ইংরেজি নাম হচ্ছে কর্ডাল ফিন। এটা হচ্ছে হোমোসার্কাল, ঠিক আছে। এটার নাম হচ্ছে কি বলতো, কর্ডাল ফিন বা হচ্ছে হোমোসার্কাল। ওকে, কর্ডাল ফিন বা হচ্ছে কি বলতো, হোমোসার্কাল। ওকে, এই তথ্যগুলো জানার চেষ্টা করবা। এরপরে আইস সম্পর্কে এত কিছু জানার দরকার নাই। রুই মাছের আইস হচ্ছে সাইক্লয়েড ধরনের। তারপরে হচ্ছে তোমার সার্কুলাসের সাহায্যে বাৎসরিক বৃদ্ধি, বসন্ত ও শীতকালে যে কালগুলা ইম্পর্টেন্ট, কিন্তু ডার্মাল স্তর থেকে তৈরি হয়, ঠিক আছে। ওকে, এই কয়েকটা তথ্য, যে কয়েকটা মার্ক করছি, এই কয়েকটা তথ্য হচ্ছে মনে রাখবা। আচ্ছা, আর কর্ডাল ফিন বা লেজটা কিন্তু চলন অঙ্গ। রুই মাছের প্রধান চলন অঙ্গ হচ্ছে কর্ডাল ফিন বা হচ্ছে লেজ। না, পাখনা রশ্মি পরার দরকার নেই, পাখনা রশ্মি পরার দরকার নেই। ওকে,
এবার আসো রক্ত সংবহন তন্ত্র, একবর্তনী সংবহন, দ্বিবর্তনী সংবহন। সোজা কথা, রক্ত ঢুকেই যদি সোজা বের হয়ে যায় তাহলে একবর্তনী সংবহন। রুই মাছের ক্ষেত্রে কি হয়, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ হৃৎপিণ্ডে ঢোকে, ঢোকার পর সেখান থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বের হয়ে যায়, এটাকে আমরা বলে থাকি একবর্তনী সংবহন। ঠিক আছে। আর দ্বিবর্তনী সংবহন কোনটা, যে দেখো রক্ত একবার ঢুকতেছে, ঢোকার পর সেটা ফুসফুসে যাচ্ছে, তারপরে আবার অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে আবার হৃৎপিণ্ডে প্রবেশ করতেছে, দুইবার ঢুকতেছে হৃৎপিণ্ডে, এই কারণে এটাকে বলা হয় দ্বিবর্তনী সংবহন। তাহলে একবর্তনী সংবহন আর দ্বিবর্তনী সংবহন। তো এই যে রুইটা শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে বলে এই রুইটাকে বলা হয় ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড। ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড, ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড। ঠিক আছে, ভেনাস হার্ট বা হচ্ছে শিরা হৃৎপিণ্ড। ওকে, ভেনাস হার্ট বা হচ্ছে শিরা হৃৎপিণ্ড। এবার আসো যে রক্তের সাধারণ গতিপথ, এইটা খেয়াল করো, সময় কম, আমি এত ডিটেলসে বুঝাচ্ছি না, যতটুকু লাগে আর কি। সমস্ত দেহ থেকে সাইনাস ভেনোসাসের মাধ্যমে রক্তটা রুই মাছের হৃৎপিণ্ডে প্রবেশ করে। সাইনাস ভেনোসাস হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ডের একটা উপপ্রকোষ্ঠ। সাইনাস ভেনোসাস আর অ্যাট্রিয়াম, তার মানে দেখো রুই মাছের হৃৎপিণ্ডে অ্যাট্রিয়াম আছে, ভেন্ট্রিকুলো আছে। সাইনাস ভেনোসাসের পরে যে কপাটিকাটা অবস্থান করে নাম হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলের পরে যে কপাটিকা অবস্থান করে নাম হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। ঠিক আছে। তারপরে দেখো তোমার এই ভেন্ট্রিকুলের পরে যেটা থেকে বালবাস আর্টারিওসাস, এই ভেন্ট্রিকল আর বালবাসের মাঝে যে কপাটিকাটা অবস্থান করে ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ 4টা, রুই মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ 2টা। মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা, 4টা, রুই মাছের কয়টা, 2টা। মানুষের হৃৎপিণ্ড কপাটিকা 6টা, রুই মাছের কপাটিকা কয়টা, 3টা। মানুষের যা আছে তার অর্ধেক অর্ধেক হচ্ছে কি রুই মাছে। তাহলে দেখো রুই মাছের উপপ্রকোষ্ঠ কি সাইনাস ভেনোসাস। এই দেহ থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত সাইনাস ভেনোসাসে প্রবেশ করলো এবং এই বালবাস আর্টারিওসাস দিয়ে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটা বের হয়ে গেল। ঠিক আছে, তার মানে ঢুকলেও কার্বন ডাই অক্সাইড, বের হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড। এই কারণে এটাকে কি বলা হচ্ছে বলতো, ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড। ঠিক আছে, এটা তোমাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিই, আবার বলবা যে ভাইয়া মনে হয় পড়াইতে পারে না। ঠিক আছে, মাঝে মাঝে মনে হয় কোনো জিনিস যদি মনে হয় যে না একটু ডিটেলস না পড়িয়ে এইভাবে ওদেরকে পড়াই, তখন মনে হয় ইস ফোলাবান যদি আমার ভাবে যে ভাইয়া ভালো পড়াইতে পারে না তাহলে তো মুসিবত। আমরা 1 ঘন্টার মধ্যেই ক্লাস শেষ করব, আমরা 1 ঘন্টার মধ্যেই ক্লাস শেষ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ টাইমিং ইজ এ বিগ ফ্যাক্টর, তোমাদের কাছ থেকে বেশি সময় নেওয়া যাবে না, আমরা 1 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ ক্লাস শেষ করব। 1 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ আমরা ক্লাস শেষ করব। ইন্ট্রোডাকশন অফ অ্যানিমাল, রুই, দাঁড়াও দেখি এখানে আছে কোনো, আছে, খেয়াল করো যে এই দেখো সাইনাস ভেনোসাস দিয়ে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত হচ্ছে প্রবেশ করলো। প্রবেশ করার পর হচ্ছে কি হচ্ছে বলতো, এই অ্যাট্রিয়ামে গেল, তারপরে ভেন্ট্রিকুলে গেল, যাওয়ার পর হচ্ছে বালবাস আর্টারিওসাস দিয়ে বের হয়ে গেল। খেয়াল করো অনেক সময় প্রশ্ন আসে মাছে কোনটি থাকে না, মাছে কোনটি থাকে না। ঠিক আছে, অনেক সময় এই টাইপের হচ্ছে প্রশ্ন চলে আসে। দেখো বালবাস আর্টারিওসাস এবং কোনাস আর্টারিওসাস দুটাই মাছে থাকে। কোনাস আর্টারিওসাস, আর্টারিওসাস দুটাই মাছে থাকে। তবে তোমরা জানো যে রুই মাছ হচ্ছে কি অস্টিকথিস বা অস্থিময় মাছ। এই অস্থিময় মাছে সাধারণত হচ্ছে বালবাস আর্টারিওসাস থাকে, আর তরুণাস্থিময় মাছে সাধারণত কোনাস আর্টারিওসাস থাকে। তার মানে অনেকে মনে করো যে কোনাস আর্টারিওসাসটা মনে হয় মাছে থাকে না, এটা আসলে ভুল ধারণা। কোনাস আর্টারিওসাসটাও হচ্ছে মাছে থাকে। ঠিক আছে, কোনাস আর্টারিওসাসটাও হচ্ছে কোথায় থাকে, মাছে থাকে, কিন্তু সেটা তরুণাস্থিময় মাছে, যেমন হাঙ্গরে থাকে। তারপর হচ্ছে বালবাস আর্টারিওসাসটা হচ্ছে অস্থিময় মাছে থাকে। এবার চলো আমরা নেক্সট ছবিটা দেখি। প্রশ্ন দেখতে পারে যে ভাইয়া তাহলে অক্সিজেনটা কোথা থেকে আসে। খেয়াল করো, এটা হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ড, এই যে এটা হচ্ছে বালবাস আর্টারিওসাস। বালবাস আর্টারিওসাসের পরে যেটাকে আমরা ভেন্ট্রাল অ্যাওর্টা বলে থাকি, বা যেটাকে আমরা বলি অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, এটাকে আমরা কি বলে থাকি, অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এই অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীগুলো কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। কি সমৃদ্ধ,
কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তে, যে ব্লু কালার, যেটা ব্লু কালার গুলো হচ্ছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, এরা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করলো, পরিবহন করে কোথায় নিয়ে যায়? ফুলকায়। ফুলকায় নিয়ে যাওয়ার পর ব্যাপন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড আউট, অক্সিজেন ইন, কার্বন ডাই অক্সাইড আউট, অক্সিজেন ইন। তার মানে আমরা রক্তে কি সমৃদ্ধ পাইলাম? অক্সিজেন সমৃদ্ধ পাইলাম। এবার অক্সিজেন সমৃদ্ধ গুলোকে নিয়ে যে লাল যেগুলো দেখতেছো, এটা হচ্ছে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। লাল গুলা কি বলতো? বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। ঠিক আছে, এই বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, তো ডান পাশের একটা বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী আছে, বাম পাশের, ডান পাশের ফুলকা থেকে একটা বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, বাম পাশের ফুলকা থেকেও কি বলতো? একটা বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী আসবে। তো এই বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীগুলো মিলে এরকম হচ্ছে মিলিত হবে। এই মিলিত হয়ে যে জিনিসটা তৈরি করবে, এই মিলিত অংশটাকে বলবো ডরসাল অ্যাওয়ার্টা। মিলিত অংশটাকে আমরা কি বলবো? ডরসাল অ্যাওয়ার্টা। তার মানে দেখো, অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কার্বন ডাই অক্সাইড, বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী হচ্ছে অক্সিজেন, বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী হচ্ছে অক্সিজেন। এরপরে দেখো ডরসাল অ্যাওয়ার্টার শাখা আছে, সাবক্লাভিয়ান ধমনী, সিলিয়াকো মেসেন্টারিক ধমনী, প্যারাইটাল ধমনী, রেনাল ধমনী, ইলিয়াক ধমনী, কডাল ধমনী। একটা মুখস্থ করতে হবে না, আমরা পড়ার চেষ্টা করি। একটু আগে পড়ছি, রুই মাছের লেজকে বলা হয় কডাল ফিন, রুই মাছের লেজকে বলা হয় হচ্ছে কি বলতো? কডাল ফিন। রুই মাছের লেজকে কি বলা হয়? কডাল ফিন। কডাল মানে কি? লেজ। এই কারণে দেখো কডাল ধমনী কোথায়? লেজে। ইলিয়াক ধমনী শ্রোণী পাখনায়। তোমরা পড়ে আসছো মানব হচ্ছে শ্রোণী অস্থিচক্রে ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস নামে তিনটা অস্থি থাকে। ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস। তার মানে ইলিয়াকটা কার সাথে রিলেটেড? শ্রোণীর সাথে রিলেটেড। ইলিয়াক ধমনী কি? শ্রোণী। রেনাল, বৃক্ক, বৃক্কের হচ্ছে একটা অংশের নাম কি? রেনাল কার্পাসল। বৃক্কের একটা অংশের নাম কি? রেনাল কার্পাসল। তার মানে ইলিয়াক ধমনী কোথায়? সরি, রেনাল ধমনী কোথায়? বৃক্কে। প্যারাইটাল দেহ প্রাচীরে, মনে রাখবা, প প, প্যারাইটাল প্রাচীরে, প্যারাইটাল প্রাচীরে। তারপরে দেখো সিলিয়াকো মেসেন্টারিক, আন্তিক অঙ্গে। তারপরে সাব ক্লাভিয়ান ধমনী, তোমরা জানো ক্ল্যাভিকল আর স্ক্যাপুলা মিলে বক্ষস্থি চক্র তৈরি করে, ক্ল্যাভিকল আর স্ক্যাপুলা মিলে বক্ষস্থি চক্র তৈরি করে। তাহলে সাব ক্লাভিয়ান ধমনী কোথায়? বক্ষ পাখনা বা বক্ষ চক্রে। এইভাবে যদি তোমরা হচ্ছে মনে রাখো, কডালের ল দিয়ে লেস কেন রে ভাই? কডালের বাংলাই তো লেস। কডালের ল দিয়ে লেস ধরা লাগবে কেন? কডালের বাংলা লেস। ইলিয়াক, ইস্চিয়াম, পিউবিস মিলে শ্রোণী অস্থি চক্র গঠন করে, এই কারণে ইলিয়াক ধমনী শ্রোণী পাখনায় যায়। রেনাল হচ্ছে বৃক্কের একটা অংশের নাম, রেনাল, রেনাল কার্পাসল। বৃক্কের একটা অংশের নাম কি? রেনাল কার্পাসল। এই কারণে রেনাল ধমনী কোথায় রক্ত সরবরাহ করে? বৃক্কে। এইভাবে পড়তে হবে। সো এই পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করবা। ফুলকা, ফুলকা সম্পর্কে, রুই মাছের ফুলকা সম্পর্কে এত কিছু জানার দরকার নাই। 4 জোড়া হচ্ছে ফুলকা শ্বসন অঙ্গ। ঠিক আছে, লিখে নাও সুন্দর করে, 4 জোড়া ফুলকা, 4 জোড়া ফুলকা। আর যদি বলা হয় ফুলকা রন্ধ্র কয় জোড়া? ফুলকা রন্ধ্র কয় জোড়া? ফুলকা রন্ধ্র হচ্ছে 5 জোড়া। 4 জোড়া ফুলকা, 5 জোড়া ফুলকা রন্ধ্র। 4 জোড়া ফুলকা আর হচ্ছে 5 জোড়া কি? ফুলকা রন্ধ্র বা হচ্ছে ছিদ্র। আর ফুলকা প্রকোষ্ঠ কয়টা? ফুলকা প্রকোষ্ঠ হচ্ছে কয়টা বলো তো? 3টা। ফুলকা প্রকোষ্ঠ কয়টা? 3টা না 2টা, ডান পাশে একটা, বাম পাশে একটা। ফুলকার 3টা অংশ, ফুলকা রেকার, ফুলকা আর্স, ফুলকা সূত্র। এই ফুলকা রেকারের কাজ হচ্ছে খাবারগুলোকে কাটে। ফুলকা রেকারের কাজ হচ্ছে কি? খাবারগুলোকে কাটে। ফুলকা আর্চের কাজ হচ্ছে এই ফুলকা সূত্র আর ফুলকা রেকারকে সংযুক্ত করে। ফুলকা আর্চের কাজ ফুলকার রেকার আর ফুলকা সূত্রকে সংযুক্ত করে। ফুলকা সূত্র হচ্ছে খাবারটাকে ভিতরে প্রবেশ করায়, অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের ব্যাপন ঘটায়, অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের ব্যাপন ঘটায়। শেষ। বায়ুথলি বা হচ্ছে পটকা। আমরা একদম শেষের দিকে চলে আসছি, ঠিক আছে, আর 10 মিনিটে আশা করি শেষ হয়ে যাবে। দেখো, বায়ুথলি বা হচ্ছে পটকা, এটা 2টা প্রকোষ্ঠ, অগ্র আর হচ্ছে পশ্চাৎ। এর বেশ কিছু অপর নাম আছে, ঠিক আছে। অপর নামগুলো কি কি বলতো? যে শব্দ সৃষ্টিকারী অঙ্গ, তারপরে তোমার হচ্ছে প্লবতা রক্ষাকারী অঙ্গ, শ্বসন অঙ্গ, সাঁতার থলি, নানান নামে হচ্ছে ডাকা হয়। এটাকে হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড থাকে, তার মধ্যে অক্সিজেনটা পরিমাণে বেশি থাকে, এই কারণে এটাকে বলা হয় অক্সিজেনের আধার। অক্সিজেনটা পরিমাণে বেশি থাকে, এই কারণে এটাকে কি বলা হয়? অক্সিজেনের আধার বলা হয়। তারপরে দেখো, এই যে এখানে একটা গ্যাস গ্রন্থি থাকে, এই গ্যাস গ্রন্থিটার নাম হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া। রেটিয়া মিরাবিলিয়া, রেটিয়া মিরাবিলিয়া। এখান থেকে একটা নালী চলে আসছে, এটাকে বলা হয় ডক্টাস নিউমেটিকাস। ডক্টাস নিউমেটিকাস। এই ডক্টাস নিউমেটিকাসটা যদি অন্য নালীর সাথে যুক্ত হয় তাহলে সেটাকে বলা হয় হচ্ছে ফাইসোস্টোমি। এটার এক্সাম্পল হচ্ছে রুই, কাতলা।
এই ডক্টাস নিউমেটিকাসটা যদি অন্য নালীর সাথে যুক্ত হয় তাহলে হচ্ছে ফাইসোস্টমি। অন্য নালীটা যদি ডক্টাস নিউমেটিকাসের সাথে যুক্ত হয় সেটাকে বলবো ফাইসোস্টমি। এক্সাম্পল হচ্ছে রুই কাতলা। অন্য নালীটা যদি তোমার হচ্ছে এই ডক্টাস নিউমেটিকাসের সাথে যুক্ত না হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে তোমার ফাইসোক্লিস্টি। ফাইসোক্লিস্টির এক্সাম্পল হচ্ছে টাকি কই। ফাইসোক্লিস্টির এক্সাম্পল হচ্ছে টাকি কই। তারপরে দেখো এই যে বায়ুথলি বা পটকাটা অন্তঃকর্ণের অনেকগুলো অস্থির সঙ্গে যুক্ত থাকে। অনেকগুলো অস্থি মিলে কি তৈরি করে? অস্থি মালা। মানে অন্তঃকর্ণের অনেকগুলো অস্থির সঙ্গে যুক্ত থাকে, অস্থিগুলোকে কি বলা হয়? অস্থি মালা। এটা আবিষ্কার করছে জার্মান বিজ্ঞানী ওয়েবেরিয়ান বা ভেবেরিয়ান। ওয়েবেরিয়ান বা কি ভেবেরিয়ান, এই কারণে এটার নাম হচ্ছে ওয়েবেরিয়ান ওসিকল। এই কারণে এটার নাম হচ্ছে কি? ওয়েবেরিয়ান ওসিকল। ওকে, শেষ। এবার আসো জনন প্রজনন, এটা ইম্পর্টেন্ট। তিনটা চ্যাপ্টারেরই প্রজনন ইম্পর্টেন্ট, তিনটা জিনিসেরই প্রজনন ইম্পর্টেন্ট। ওকে, এবার চলো আমরা কথাবার্তা বলার হচ্ছে চেষ্টা করি। আসো প্রজনন 2 বছর বয়সে প্রজননের জন্য তৈরি হয়। সময় যখন বর্ষাকাল। তারপরে একটা গান আছে না যে হরিণ খামচায় বাঘের গাল, ঠিক আছে? আজম খানের বিখ্যাত একটা গান আছে। তো যাই হোক আর কি, দেখো সময় যখন বর্ষাকাল, জুন জুলাই মাস, এখন আর কি জুন জুলাই মাস, ঠিক আছে? জুন জুলাই মাস। এই স্ত্রী হচ্ছে রুই মাছগুলো, স্ত্রী, রে বাবা বোর্ডে আবার কি হয়েছে? আচ্ছা, স্ত্রী রুই মাছগুলো দেখো, স্ত্রী রুই মাছগুলো কি করে? এই বর্ষাকালে পানিতে হচ্ছে ডিম ছেড়ে দেয়। তারা যে 1 থেকে 4 লক্ষ ডিম দেয়, এই ডিম উৎপাদন ক্ষমতাকে ফ্যাকান্ডিটি বলা হয়। এই ডিম উৎপাদন ক্ষমতাকে কি বলা হয় বলতো? ফ্যাকান্ডিটি বলা হয়। এদের লাশ শরম কম, উন্মুক্ত পরিবেশে ডিম ছাড়ে। পরে পুরুষ মাছ গিয়ে সেই ডিমের উপর দিয়ে শুক্রাণু ছিটিয়ে দেয়। লাশ লজ্জা কিছু নাই, ঠিক আছে? খোলা পরিবেশে নিষেক ঘটায় ফেলে। এই কারণে এদের নাম হচ্ছে বহিস্থ নিষেক, ঠিক আছে? এই কারণে এদের নাম হচ্ছে কি বলতো? বহিস্থ নিষেক। তোমাদের জুলাই মাসে পরীক্ষা হচ্ছে, এই কারণে মনে রাখবা এটাই হচ্ছে রুই মাছের প্রজনন কাল। বুঝতে পারছো? তো এদের ডিমগুলো হচ্ছে কি বলতো? ডুবে যায়। নিষেকের পরে ডুবে, নিষেকের আগে না, কিন্তু নিষেকের পরে ডুবে যায়। এই কারণে এদেরকে ডিমার্সাল বলা হয়। বুঝতে পারছো? ডিমার্সাল বলা হয়। তারপরে দেখো ক্রাইটেরিয়া কি কি। তোমার নিষেকের সময় পর্যাপ্ত অক্সিজেন থাকা লাগবে, পানি ঘোলা থাকা লাগে। বর্ষায় নদীর পানি ঘোলা থাকে, তোমরা জানো। প্রজননের সময় নদীর পানির তাপমাত্রা 24 থেকে 28 ডিগ্রি। তারপরে যে পুরুষ রুই মাছ যখন শুক্রাণু ছিটিয়ে দিল, এই প্রক্রিয়াকে স্পনিং বলা হচ্ছে, ঠিক আছে? স্পনিং বলা হচ্ছে। ক্লিভেজটা কি? মেরোব্লাস্টিক ধরনের। রুই মাছের ক্লিভেজ হচ্ছে মেরোব্লাস্টিক ধরনের। এগুলো পড়ার দরকার নাই, ঠিক আছে? এগুলো পড়ার দরকার নাই, এগুলো পড়ার দরকার নাই, জাস্ট একবার রিডিং দিও। এগুলো পড়ার দরকার নাই, জাস্ট একবার হচ্ছে রিডিং দিও, ঠিক আছে? জাস্ট রিডিং দিও, এটা ভালো করে পড়বা। রুই মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র কোথায়? তোমরা জানো চট্টগ্রামের হালদা নদী, এটা পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র। পৃথিবীর বৃহত্তম এবং দক্ষিণ এশিয়ার একমাত্র, পৃথিবীর বৃহত্তম দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন খনি। এটার 1 কেজি হালদার হচ্ছে যে রুই মাছের ডিম 60,000 টাকা। 1 কেজি রুই মাছের ডিম 60,000 টাকা। এদের সার্ভাইভাল রেট, গ্রোথ রেট সবকিছু অনেক বেশি ভালো হয়। চট্টগ্রামের হালদা নদী, এটা বর্তমানে বঙ্গবন্ধু হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়েছে। বঙ্গবন্ধু হেরিটেজ হিসেবে কি করা হয়েছে? ঘোষণা করা হয়েছে। এছাড়া আরো কিছু পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো তোমরা সবাই মনে রাখবা।